রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি জীবনে কি চুলটাই না ছিলাম। এই শীতেও বিয়ে তো দূরের কথা, একটা প্রেমও করতে পারলাম না। হঠাৎ কোথা থেকে একটা বল এসে আমার ওই জায়গায় লাগলো। আরে বোঝেন নাই, মানে বলটা এসে লেগেছে আমার বাপ হওয়ার মেশিনে। ভাবা যায় কি ব্যথা। উফ, আমার ওইটা গলে গেল রে। এখন আবার কি হবে রে? আমারও তো কেউ বিয়া করবে না। আল্লাহ গো, মা গো, তোমার পোলাটা মনে হয় আর বিয়া করা হইল না। এই কোন শালি রে, এই কাজ করলি? সাহস থাকলে সামনে আয়, তারপর তোর মজা দেখাবো। তারপর পাশ থেকেই মায়াপু বলল, এই কুত্তা হারামি, তুই কি বললি? তুই আমারে শালি বললি? তোর তো আজকে খবর আছে। আমাকে আর পায়কে আমি তো কেসে দিয়েছি একদর। কারণ মায়াপু যেই পরিমাণ রাগীর রাগী, তার উপর আমি আবার মায়াপুকে শালি বইলা বকা দিছি। ভাবা যায়। এখন পরিচয় পর্ব শুরু করা যাক। আমি প্রিন্স আহমেদ, বাবা মায়ের আদরের দুই মাত্র সন্তান। মানে হলো আমার একটি বড় বোন আছে। আমার বোনের নাম মিম, আমাকে অনেক ভালোবাসে। বাকিটুকু গল্পে থাকলেই বুঝতে পারবেন। তো এখন ওই গড্ডি মেয়েটার পরিচয় দেওয়া যাক। মানে হলো মায়া আপু। দেখতে অনেক সুন্দর, আমার ক্রাশ। কিন্তু তাকে দেখলেই ভয় করে, কারণ তো একটা আছেই। ওই মেয়েটা হলো ভার্সিটির সবার ক্রাশ। আসলে মায়াপু আর আমি সেম ভার্সিটিতেই পড়ি। আমি থার্ড ইয়ার আর মায়াপু ফাইনাল ইয়ার। আর তাকে দেখে ভয় পাওয়ার একটাই কারণ, মায়াপু অনেক রাগী। আমার দেখলেই খালি শুধু শুধু থাপড়ায়। আমার থাপড়াইতে নাকি তার ভালো লাগে। বলেন তো, এটা কোনো কথা? তো বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এখন গল্পে আসা যাক। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আমাকে দৌড়াতে দেখে আমার বোন বলল, কিরে ভাই, তুই এভাবে দৌড়েছিস কেন? তোকে কি কুত্তা ধাওয়া করছে নাকি? আর বলিস না আপু, তোর বান্ধবী মায়া আপু আমাকে ধাওয়া করেছে। লুচ্চা হারামি কুত্তা আমার এমন একটা জায়গায় বল লাগিয়েছে, ব্যথায় আমার জীবন যা যায় অবস্থা। উফ, কি ব্যথা। কেন রে, বল কোথায় লেগেছে আর কোথায় ব্যথা পেয়েছিস? আপুরে, এমন জায়গায় বল লাগাইছে, না পারমো কাউরে বলতে, না পারমো কাউরে দেখাইতে। তা তুই কি কিছু বললি না? আপু তুই জানিসই তো শালি কতটা ডেঞ্জারাস আর গুন্ডি মেয়ে। শালিরে কিছু বললেই আমরা তো আশা রাখবে না। সবই বুঝলাম, কিন্তু তুই দৌড়াচ্ছিলি কেন? আসলে আপু, কিছুক্ষণ আগের ঘটনা কি হয়েছিল তখন। আমি এই রাস্তা দিয়ে হাঁটেছিলাম আর মনের দুঃখে উপরে কথাগুলো ভাবতেছিলাম। আর মায়াপুরা রাস্তার মাঝখানে ক্রিকেট খেলতেছিল। ওদিকে মায়াপুর এক বান্ধবী বলল, দোস্ত দেখ, তোর মালটা যাইতেছে। এই শালি, ওইটারে মাল বললি কেন? ওইটা তো দুলাভাই হয়। তো সম্মান দিয়ে কথা বলোকে। আরে দোস্ত, চেতস কেন? এমনি মজা করে বললাম। এখন বল কি করা যায় দুলা ভাইয়ের সাথে? আরে ওয়েট অ্যান্ড সি, তোরা বল কর, বাকিটা আমি সামলে নেব। এরপর দাম করে বলটা লাগলো আমার ওই জায়গায়। তারপর কি হলো সেটা তো আপনারা জানেনই। তুই মায়াকে শালি বলতে গেছিস কেন? আরে আমি কি দেখেছি নাকি যে ওইখানে মায়াপু খেলতেছিল? আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে ব্যথার ট্যাবলেটটা খা, দেখবি একটু পরে ব্যথা কমে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ওইদিকে মায়াপু যা বলছে। উপস, ভুল হয়ে গেল রে। আমি তো বলটা ওই জায়গায় মারতে চাইনি রে, ভুল করে ওই জায়গায় লেগেছে। এখন কি হবে? বলটা তো অনেক জোরেই লেগেছে। আরে কিছু হবে না। আর যদি কিছু হয়ে যায় তখন কি হবে বল? তাহলে আর তোর আম্মুর ডাক শোনা লাগবে না। না না না, এ হতে পারে না। আরে বাদ দে তো, এখন চল বাসে যাওয়া যাক। আচ্ছা চল। এরপর বিকেলে চায়ের দোকানে দেখে হাঁটতে লাগলাম। রাস্তায় আমার একমাত্র বন্ধু রানের সাথে দেখা হয়ে গেল। কী রে হালা, কেমন আছিস রে? আর কি খবর তোর? এখন তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। আর বলিস না, লাইফে শুধু প্যারা আর প্যারা। আর খবর বেশি ভালো না বন্ধু। আজকে 23টা বছর ধরে সিঙ্গেল আছি। কত চকলেট ডে গেল, প্রপোজ ডে গেল, এখন অবধি একটা মেয়ে পড়াতে পারলাম না। জানিস বন্ধু আজকে আমার সাথে কি হয়েছে? হালা, না বললে জানবো কিভাবে? আব্বে হালা, বলতে তো দিবি কি হয়েছে, তার আগেই লাফাস কেন? আচ্ছা বল। শোন, আমি আজকে সারাদিন বাসায় ছিলাম। হঠাৎ আব্বু এসে জিজ্ঞেস করলো, কিরে আজকে তোর এক্সট্রা ক্লাস নাই? আরে আব্বু, আজকে 14 ফেব্রুয়ারি, আজকে তো সব স্কুল বন্ধ। আর যাদের এক্সট্রা ক্লাস আছে তারা সবাই পার্কে চেপায় চাপায় এক্সট্রা ক্লাস করবে। আর তোমার পোলাটা তো 23টা বছর ধরে সিঙ্গেল, না পারলে একটা বিয়ে করাইতে, না পারলে একটা প্রেম করাই দিতে। আবে হালা, তুই কি বললি?
আমি তোর বাবা, আমি তোরে প্রেম করাই দিমু। তোরে পয়দা দিয়ে সবচেয়ে বড় ভুল করছি, হালার ঘরের হালা। আর আব্বু ভুল বললা তো, আমি যদি হালার করে হই তুমি কি হলে সেটা কি একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ বেশি কথা বললে তোরে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিমু। আরে আমি যখন তোর সমান ছিলাম তখন আমি 4-5টা জিএফ একসাথে চালাইতাম, আর তুই আমার ছেলে হয়ে জীবনে কি চুল ফালাইছস? তুই যে আমার পোলা এটা তো ভাবতেও আমার লজ্জা লাগে। হঠাৎ পেছন থেকে আম্মু বলে উঠলো, এই কি বললে তুমি? আরে না না, কিছু বলি নাই তো। আজকে তোমার একদিন কি আমার যতদিন লাগে? তারপর কি হলো রে বন্ধু? তারপর আর কি শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আহা গো, শোনো না গো আমার, আহো তোমার একটু আদর করে দিই বন্ধু, আহো বকে আহো। ইয়া। হালার করে হালা তোরে খেতে নিয়ে খালি করে দিব, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। মজা লস আমার সাথে? হ্যাঁ আব্বে হালা চেতস কেন? আমি তো তোর সাথে মজা করতেছি রে ভাই। দেখ ভাই, এমনিতেই মেজাজটা ভালো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল মামার দোকানে গিয়ে সিগারেট এনে আসি। আমারও আজকে মন মেজাজ ভালো নাই রে বন্ধু। কেন রে, তোর আবার কি হয়েছে রে? আর বলিস না মামা, অনেক বড় একটা ঝামেলায় পড়েছিলাম রে। আজকে আল্লাহ জানে কালকে কলেজে গেলে আমার কি হাল হয়, আমি নিজেও জানি না রে বন্ধু। হালার করে হালা বনিতা না করে বল না, না হলে এমন জায়গা লাথি দিব না। হালা বাকিটুকু আর বললাম না। হালা এত রাগ করিস কেন? বলতেছি তো, একটু ওয়েট কর। এরপর আমার সাথে যা যা হয়েছিল সব খুলে বললাম। মামা কি শোনাইলি তুই? হ্যাঁ আচ্ছা মামা, তোর মেশিনটা কি এখনো ঠিকঠাক আছে নাকি ডিসেবল হয়ে গেছে রে? হালার করে হালা, তুইও মজা নেওয়া শুরু করে দিলি। যা, তোর সাথে আমার আর কোনো কথা নেই, যা ভাগ। আরে বন্ধু রাগ করিস কেন? আমি তো মজা করলাম। আচ্ছা বন্ধু একটা কথা বলি, রাগ করিস না, ওকে? বল। বন্ধু কথাটা হলো মানে তোর মেশিনটা কি ঠিকঠাক আছে নাকি ডিসেবল হয়ে গেছে? হ্যাঁ এই কথা বলি আমি ওই জায়গা থেকে দৌড়ে চলে আসলাম, আর আমার পেছন পেছন প্রিন্সও দৌড়ে আসছে। হালার করে হালা, তোরে যদি আমি আজকে ধরতে পারি তাহলে তোর নানির খালি ঘর করে ছেড়ে দিব। হালা তুই আমাকে ধরতে পারলে তো আমার নানির খালি করবি। হালার করে হালা, দাঁড়া বলতেছি, না হলে তোর খবর আছে। কে কার খবর করবে শুনি? হঠাৎ পেছন থেকে আচমকা মায়াপুর কণ্ঠ শুনে ভয়ে থোয়া খেয়ে গেলাম। তারপর ভয়ে ভয়ে আমি বললাম, মায়াপু আপনি? আমি কেন? কোনো সমস্যা? না মানে। কিরে এমন করে তোতলাচ্ছিস কেন? আর কার পেছনে এমন কুত্তার মতো দৌড়াচ্ছিস? ও আপু গো, আমারে ছেড়ে দেন। আমি সকালে ইচ্ছে করে আপনাকে বকা দেইনি, প্লিজ। আমি না আপনাকে তখন না দেখেই বকা দিয়ে ফেলেছি। আসলে তখন ব্যথার কারণে তখন চোখে সর্ষে ফুল দেখতেছিলাম, তো তাই আপনাকে না দেখেই বকা দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিনও আপনাকে বকা দিব তো দূরের কথা, আপনার সামনেও যাব না। এই শয়তান ছেলে, আমি তোকে ধরলাম কখন? আর সকালের দোষ তোমার ছিল, দোষ আমার ছিল। আমি আসলে মজা করতে গিয়ে এমনটা করে ফেলেছি। তা এখন তোমার কি খবর? সব ঠিকঠাক আছে তো? আপু আপনিও মজা করা শুরু করে দিলেন। এই চামড়া, আমি তোর কোন কালের আপু লাগে রে? হ্যাঁ, আর একবার আপু বললে না তোর অবস্থা খারাপ করে দেবো, বুঝতে পেরেছিস? আরে আপু আপনি রাগ করছেন কেন? আর আপনি তো আমার থেকে 2 বছরের বড়, তো আপনাকে আপু ডাকবো না কি বলবো বলেন তো? আবার আরেকবার যদি আপু বলিস না, তোর এমন অবস্থা করবো না, একেবারে আপু টাকার স্বাদ মিটিয়ে দেবো। আচ্ছা আপু আপনি রাগ করেন না, আগে বলবেন তো আমি আপনাকে কি বলে ডাকবো? তোকে তো আজকে আমি কি করবো আমি নিজেও জানি না। মায়া আপু আমার গালটা চেপে ধরে রেখেছে। আরে আপনি বুঝতেছেন না কেন? অনেক দিনের অভ্যাস তো, তাই চেঞ্জ হতে একটু টাইম লাগবে না বলেন তো? আচ্ছা, তোকে এবারের মতো মাফ করে দিলাম। আর তুই আমাকে মায়া বলে ডাকবি, বুঝতে পেরেছিস? আরেকবার যদি আপু বলে ডেকেছিস না, তাহলে কি করবো? মাইন্ড ইট। আমি বুঝতে পারলাম না, আমি আপনাকে আপু বললে প্রবলেমটা কোথায়? তোর এত কিছু বোঝা লাগবে না, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। আচ্ছা আপনি এখন কোথায় যাবেন? আমি এখন তোদের বাসায় যাব, তোর আপুর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আপনি তাহলে যান। কেন, তুই বাসায় যাবি না? না, আমি এখন ঘুরতে যাব, আপনি যান। তোর এখন কোথাও ঘুরতে যাওয়া লাগবে না, আমার সাথে তোদের বাসায় চল। না মানে আমার না একটা কাজ আছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, ওকে? ঠিক আছে। এরপরে মায়া আপু আমাদের বাসায় চলে গেল।
আর আমি আমার বন্ধু রায়হানের কাছে চলে আসলাম। হালাই দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। আমি ওর কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে বললাম, কিরে হালার করে হালা, এখন কই পালাবি বল? এখন তোর কি হাল করে খালি দেখ একবার। আজকে যদি তোর নানির খালি ঘর না করে ছাড়ছি তো আমার নামও প্রিন্স না, বুঝতে পেরেছিস? তারপর এলো পাথারি কিলঘষি মারতে শুরু করলাম। হালাই শুধু উহ আহ করে চিল্লাইতেছে। প্রায় 5 মিনিট ইচ্ছে রকম মারলাম, তারপর ছেড়ে দিয়ে বললাম, এখন বস, কেমন লাগে? ওরে বন্ধুরে কি মারটাই না দিলি, তোরে বহুত দোয়া করে দিলাম, যা তুই জীবনও বিয়ে করতে পারবি না। আহ কি ব্যথা গো। শালা আরও কয়টা দিব নাকি? ওরে বন্ধুরে, না না আর মার দিস না, তাহলে আমাকে আর খুঁজেও কেউ পাওয়া যাবে না। শেষমেশ আমার বউটা বিধবা হয়ে যাবে রে। শালা আরও মজা নেবি কি আমার সাথে? ওরে বন্ধু, যদি বাইশে থেকে তাহলে আর জীবনও তোর সাথে লাগতে যাবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। সারা জীবন মনে রাখবে এই মারের কথা, বুঝলি? ওরে বন্ধু, সারা জীবন মনে থাকবে, তুই চিন্তা করিস না। কি ব্যথা। বন্ধু বেশি ব্যথা করতেছে কি? শালার করে শালা, আমি কি মজা করতে আসি নাকি? হ্যাঁ আচ্ছা বন্ধু, সরি, চল তোকে আজকে ব্যঞ্জন খাওয়াবো। আচ্ছা চল। বন্ধু, মায়া আপু তোকে কি বললো রে? আরে তেমন কিছু না। এরপর একটু আগে আমার আর মায়াপুর যে কথাগুলো হয়েছে রায়ানকে সব কিছু খুলে বললাম। আপনারা তো জানেনই, তাই আর দ্বিতীয়বার তুলে ধরলাম না। আর একটা কথা, রায়হান আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমার লাইফে যা যা হয় ওর সাথে শেয়ার করি, আর ওর লাইফে যা যা হয় ও আমার সাথে শেয়ার করে। আসলে বন্ধু মানে এটাই, যে কিনা অলওয়েজ বিপদের সময় পাশে থাকে আর নিজে যতটুকু পারে ততটুকু দিয়ে সাহায্য করে। আচ্ছা যাই হোক, এখন গল্পে আসা যাক। এরপর আমি আর রায়হান দুজনে মিলে মামার দোকানে বসে সিগারেট খাওয়া শুরু করলাম। আর ওইদিকে মায়া আপু আর আমার আপু কথোপকথনগুলো ছিল এইরকম। ওই কুত্তি হারামি শাকচুন্নি শয়তানি, তোর খবর করে ছেড়ে দিমু আজকে। শালি, তুই আমার ভাইয়ের পেছনে পড়ে আছিস কেন বলতো? ওহে বৎস, তুমি এগুলো কিছুই বুঝবে না। আমি তো তোর পিচ্চি ভাইটাকে আমার করেই ছাড়বো। বুঝতে পেরেছিস? শাকচুন্নি, আমি কি বারণ করেছি নাকি যে তুই আমার ভাইয়ের পেছনে লাগিস না? তাহলে তুই হুঠাৎ আমার ভাইটাকে এমন করে কষ্ট দিস কেন? তোর জিনিস তুই হেফাজত করে রাখবি, তা না করে তুই আরও কষ্ট দিস। আর আজকে এমন জায়গায় বলটা লাগিয়েছিস, যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো তুই কোনোদিন মা হতে পারতি না। হ্যাঁ, এটা কি একবারও চিন্তা করে দেখেছিস? শয়তান সেমডি কোথাকার। আসলে সরি রে, আমি না ইচ্ছে করে মারি নাই, আসলে ভুল করে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন বল তোর কি খবর, আর দিনকাল কেমন যায় তোর? আর বলিস না রে, সারাটা সময় শুধু ওই পিচ্চিটাই আমার মনে আনজান করে। কবে যে তোর ভাইটাকে নিজের করে পাবো আল্লাহই ভালো জানে। আহা গো শোনা গো, আমার এই মেয়েটা দেখি আমার ভাইয়ের চিন্তায় বিভোর। কি করবো বল, তোর ভাইটাকে না আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে চকলেটের মতো করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। ওরে শাকচুন্নি, ভালো হয়ে যা। তোর ভাইটাই তো আমাকে ভালো হতে দিতেছে না রে, এতে আমার কি দোষ বল? আচ্ছা অনেক কথাই হলো, এখন বাসায় যাই। আর হ্যাঁ, কালকে কলেজে যাবি তো, তাই না? যাবো। আচ্ছা আমি তাহলে আজকে আসি রে। আর শোন, আমার জানুটাকে একটু দেখে শুনে রাখিস, ওকে? যা ভাগ শয়তান ছিমড়ি। এরপর মায়াপু বাসায় চলে গেল আর আমিও রায়ানের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এরপর আপু আমাকে খাবার দিল আর আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমে দেশে পাড়ি দিলাম। আর একটা কথা, এখনও কিন্তু রাত হয়নি, এখন কিন্তু বিকাল। আপনারা আবার ভাবেন না যে আমি রাতে ঘুমিয়েছি, আমি তো বিকেলে ঘুমাইছি। বিকেলে ঘুমানোরও একটা কারণ আছে, আর এর আসল কারণ হলো রাতে ভয়েস করতে হবে, আর ভয়েস করা শেষ করে আপনাদের জন্য গল্পটা তো এডিট করতে হবে, তাই না? এরপর আমরা কিছু ভাই বোনেরা মিলে রাতে গ্রুপ কলে আড্ডা দিব আর আপনাদের জন্য এডিট করব, আরও অনেক কিছু। এখন গল্পে আসা যাক। একটু পর রায়হান ফোন দিল। হ্যালো শালা, কই তুই? বন্ধুরে, আমি তো ঘুমাইতেছি। কেন, কি হয়েছে বল? বাইরে আয়, পুংলি ব্রিজ থেকে ঘুরে আসছি। ওকে চান্ত, তুই একটু ফ্রেশ হয়ে ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে এসেছি। আসলে পঙ্গি ব্রিজে সময় পার করতে অনেক ভালো লাগে, বিশেষ করে রাতের অন্ধকারে এতটা ভালো লাগে বলে বোঝানো পসিবল না। এর জন্য আমরা মাঝে মাঝে পঙ্গি ব্রিজে গিয়ে বসে থাকি আর জীবনে যত কালো দিনগুলো পার করে আসে ওইগুলো আলোচনা করি। তো অনেক তো ভগভগ করলাম আমার রিয়েল লাইফ নিয়ে, এখন গল্পে আসা যাক। এরপর আমরা দুজন অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম।
তারপর খাওয়া দাওয়া করে ভয়েস করতে শুরু করলাম। এরপর সবার সাথে গ্রুপ কলে আড্ডা দিতে শুরু করলাম। গ্রুপ কলে আমাদের একটা বোন আছে, যার স্পেশাল ডায়লগ হলো, কেউ ভালোবাসে না। সুইটিয়া পরে কেউ স্যার হাত পা দিয়ে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে রে। কুত্তা হারামি, বান্দর শাকচুন্নি, বিলাই পেতনি জামাই, তোদের তো আমি কি যে করবো। আল্লাহ, সব কটার উপর ঠাড়া ফলাও না কেন। সেম টু ইউ। যা ভাগ। আকাশ ভাই আসেন, গেম খেলে আসি। আসো। ওদের বকবকের মেশিন এখনই শুরু হবে। আল্লাহ, ওদের উপর ঠাড়া ফলাও না কেন। নাটক, অভিনয়, যাত্রাপালা এমনভাবে বলতেছেন ঠাড়া মনে হয় আপনার সম্পত্তি। উগান্ডা, তোরে তো আমি কি যে করবো রে। এরপর আমি আর আকাশ ভাই গেম খেলা শুরু করলাম। একটু পর রাজভাই আসলো। এরপর রাজভাই বলল, প্রিন্স 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 ভাই বলেন। তোমার নানের খালি ঘর। ওরে চরিত্রহীন রাবেয়া, আপনার শালে কারিগর। দূর হয়ে যাও শয়তান ছেড়ি। আপনারে খেতে নিয়ে কারিগর করে দেব। লা 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 লা। প্রিন্স দেখো তো সুইটিয়া পরে কে ইনবক্সে হাসায় হিহি। কুত্তা, তুই খালি একবার আয়, তারপর তোর চুল আর একটাও থাকবো না, মনে রাখিস। ঈশান ভাই আপনি আসেন, প্যারা নাই, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। এটাই তো ঝামেলা, চোখ নিয়ে খেলা খেলা, তাই না? বন্ধ করো তোমাদের রুটির দোকান। ও প্রিয়া তুমি কোথায়? চোখ নিয়ে খেলা খেলা নাটক। সেটাই। ধ্বংস হয়ে যাবে হালা তোরা, একটাও বউ পাবি না। হুগুনের দোয়ায় গরুর মরে না। আকাশ আকাশ, আরে শোন না। বলো। তোর নানের খালি ঘর। হালা তুই ধ্বংস হয়ে যাবি। যা ভাগ শয়তান ছেড়ি। তিতলি তিতলি তিতলি, বলো রাজ ভাই। তোর ননদের খালি ঘর। শালা রাজের বাচ্চা রাজ, তুই ধ্বংস হয়ে যাবি, তোর কপালে বউ জুটবে না, দেখে নিস। ওগো রাজ ভাই ভালো হয়ে যান, না হলে কিন্তু আপনার চাইলে খালি ঘর করে ছেড়ে দিব। প্রিন্স তোরে তো আমি। থাক ভাই, আমি ভালো হয়ে গেছি। তুই আবার ভালো হবি, এ কথাও শুনতে হবে আমার। নাটক। ভালো হবে কেমনে বলেন তো আফা? কত করে বললাম একটা বউ খুঁজেছেন, তা তো আর দিলেন না, তাহলে ভালো হবে কি করে বলেন তো? উগান্ডা, তুই ধ্বংস হয়ে যাবি, তোর কপালে জীবনেও বউ জুটবে না, দেখে নিস। ওরে আফারে, এমন করে বললেন না, কষ্ট লাগে তো। যা ভাগ। এরকম করে আরও ঘন্টাখানেক আড্ডা দিলাম। এরপর আমাদের গেম খেলা শেষ করলাম, আর আকাশ ভাই ভয়েস করতে চলে গেল। একটু পর আকাশ ভাই এক পার্ট ভয়েস করে আবার কলে অ্যাড হলো। তখন সুইটি আপা আকাশ ভাইকে বলল, ওই আকাশ, ভয়েস কত পার্ট করছিস রে? এক পার্ট করছি গো আপা, ভয়েস করতে ভালো লাগে না। আকাশ, তোরে তো আমি আজকে কি যে করবো রে। এরপর এদের দুজনের মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এরপর আমরা যার যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজ থেকে রওনা হলাম। হঠাৎ দেখলাম মায়া আপু একই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছে। হঠাৎ দেখলাম মায়া আপু কলার খোসায় পা পিছলে পড়ে যাচ্ছে। অমনি আমি মায়া আপুকে ধরে ফেললাম। এরপর যা হলো তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই হারামি, তুই আমার কোমরে হাত দিলি কেন? তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, মায়াপু কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমাকে ঠাস ঠাস করে কানের নিচে দুটা দিয়ে দিল। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। আপু, তুমি এটা কি করলা? তুমি এই রাস্তার মাঝখানে আমাকে অপমান করলা। আপু, দোষ কিন্তু আমার ছিল না, তুমি পড়ে যেতে নিয়েছিলে। আমি তোমাকে বাঁচাতে গিয়ে তোমার কোমরে হাত চলে গেছে। আপু, তুমি এই রাস্তার মাঝখানে আমাকে অপমানটা না করলেও পারতা। আজকের পর থেকে কোনোদিনও আর তোমার সামনে যাব না, মনে রেখো। এটা বলেই আমি ওখান থেকে চলে আসি। আজ খুব কষ্ট হচ্ছে, তাকে এতটা ভালোবাসি, তবুও তাকে বোঝাতে পারিনি। কিন্তু আজকে যা করলো এর জন্য সে আমার মন থেকে উঠে গেছে। আপনারই বলেন, এ জায়গায় আমার কি কোনো দোষ ছিল? থাক, কিছু কথা না জানাই ভালো। আমি এটা কি করলাম? আমি রাগের বসে ওকে থাপ্পড় মারলাম। আমি ওকে ভালোবাসি, তাহলে আমি এটা কি করে পারলাম? ওকে এতগুলো মানুষের সামনে অপমান করলাম। না, এটা আমার ভুল হয়ে গেছে, এটা করা একদমই ঠিক হয়নি। আমি আজকে ওর কাছে মাফ চাইবো, কিন্তু যদি মাফ না করে, না, তার আর পা ধরে মাফ চাইবো। তারপর সোজা ভার্সিটিতে চলে এলাম। মন মেজাজ ভালো লাগতেছে না। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করবে আমি ভাবতেও পারিনি। তখন রায়হান আমাকে বলল, করে কি হয়েছে? তোর মন খারাপ করে আসলি কেন? আরে বল, বলিস না,
তারপর রায়হানকে সব কিছু খুলে বললাম। সবই বুঝলাম, কিন্তু মায়াপুর তোকে মারাটা একদমই ঠিক হয়নি। আচ্ছা বাদ দে সব, এখন চল ক্লাসে চাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আপুর সাথে দেখা। তখন আপু বলল, কী রে, তোর মন খারাপ কেন রে ভাই? মায়া কি তোকে কিছু বলেছে? না রে আপু, এমনি মনটা ভালো লাগছে না। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে তারপর নিচে এলাম খেতে। আপু, আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দে তো। আচ্ছা ভাই, তুই বস, আমি খেতে দিচ্ছি। এরপর আপু খাবার দিলে আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। এর কিছুক্ষণ পর রায়হান ফোন দিল। দোস্ত, বল। আজকে ক্রিকেট খেলতে যাবে? যাবো তো। তুই আমার বাসার নিচে আয়, আমি বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই রেডি থাক, আমিও বাসার নিচে এসে ফোন দিচ্ছি। ওকে। এরপর ফোন কেটে দিয়ে রেডি হতে লাগলাম। কিছুক্ষণ পর রায়হান এসে ফোন দিল। হ্যাঁ দোস্ত, তুই একটু ওয়েট কর, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আস। এরপর আমি নিচে এসে রায়হানের সাথে খেলতে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় আসার সময় হঠাৎ মায়াপুর সাথে দেখা হলো। মায়াপু আমাকে দেখে আমার কাছে আসতে চাইলো, কিন্তু আমি এড়িয়ে চলে আসতে চাইলাম। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক মায়াপুও তেমন। আমি এড়িয়ে চলে আসি দেখেও আমার পিছু নিতে লাগলো। তখন আমি রায়হানকে বললাম, রায়হান তুই একটু সামনে আয় তো, আমি একটু দেখি মায়াপু কি বলে। রায়হান সামনের দিকে যেতে লাগলো। মায়াপু আমার সামনে এসে বলল, প্লিজ প্রিন্স, আমাকে মাফ করে দাও। আসলে তোকে সিচুয়েশনটা এমন ছিল যে আমি ভেবেছি তুমি আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছো, আর রাস্তার মাঝখানে ওই রকম একটা ব্যাপারে মাথায় রাগ চেপে বসেছিল, তাই কোনো কিছু চিন্তা না করেই তোমাকে থাপ্পড় মেরেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে হেল্প করার জন্যই আমাকে জড়িয়ে ধরেছিলে। প্লিজ প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। দেখেন মায়াপু, রাস্তার মধ্যে সিনক্রেট করবেন না, এটা পাবলিক প্লেস, আমার একটা মান সম্মান আছে। তখন তো আপনি সবার সামনেই আমাকে চড় মেরে বসলেন। আর আমাকে কি আপনার এমন ছেলে মনে হয় যে আমি অযথা আপনাকে ওইভাবে জড়িয়ে ধরবো? থাক, আর কিছু বলার নেই। আপনি আপনার মতো থাকেন, আপনার দিকে যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করেছেন। তখন মায়াপু বলল, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি আসলে ব্যাপারটা না বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম, এখন যান সামনে থেকে। এরপর মায়াপুকে আর কিছু বলতে না দিয়ে রায়হানের কাছে চলে আসলাম। তখন রায়হান বলল, কে দোস্ত, মায়াপু কান্না করে তোকে কি বললো? আর বলিস না ভাই, সকালের কাহিনীর জন্য মাপ চাইতে আসছে। আর তুইও মাফ করে দিলি? কি করব বল, রাস্তার মাঝখানে এরকম করে কান্না করছে, ব্যাপারটা কীরকম হয়ে যায় না, এজন্য মাফ করে দিলাম। আচ্ছা বাদ দে এসব, এখন চল বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল বাসায় যাই। এরপর আমি বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বই নিয়ে পড়াশোনা করে গ্রুপ কলে আড্ডা দিতে চলে আসলাম। কেমন আছেন সবাই? তখন সুইটি বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা আছে, আল্লাহ যেরকম রেখেছে। তো কি করেন সবাই, আর এমন মনমরা কেন? আবার কি ঝগড়া লাগছে নাকি ঈশান ভাইয়ের সাথে? আরে না রে, আমি এডিট করতেছি। আচ্ছা, প্রতিদিনের মতো গ্রুপ কলে সবাই মিলে আড্ডা দিতে থাকলাম। এক পর্যায়ে আড্ডা শেষ হয়ে যে যার মতো ঘুমাতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যে আজরের মুখটা দেখতে হবে আমি ভাবতেও পারিনি। আমি লাফিয়ে উঠে চিৎকার মেরে বলে উঠলাম, আল্লাহ গো, কে আছো গো, বাঁচাও, শয়তান আছে আমার ঘরে। আচ্ছা মা চুপ, একদম একটা কথা বলবি না, কথা বললে না তোর গলা টিপে দিব আমি। মায়াপুর এমন ব্যবহার দেখে তো আমি একদম চুপ হয়ে গেছি। আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার আওয়াজ শুনে তখন রুমে মিমাপু প্রবেশ করে। কিরে ভাই, তুই এভাবে কেন চিৎকার মারলি? কি হয়েছে? মনে হয়েছে তোর তুই একটা পেতনি রেখেছিস। খেয়াল করলাম পেতনি বলাতে মায়াপু মিমাপুর দিকে রাগে চোখে তাকিয়ে রইল। তখন মিমাপু কথা কেটে বলল, আজকে আমার জন্মদিন, কিন্তু আমারই তো মনে নেই। কিন্তু এখানে আবার কিন্তু কি আছে? হ্যাঁ না, আমি ভাবছি যে আমার জন্মদিন, কিন্তু আমাকে উইশ করার জন্য মায়াপু কেন আসে এখানে? মিম, তুই একটু বাইরে যা তো, আমি তোর ভাইয়ের সাথে কিছু বোঝাপড়া আছে, তুই একটু বাইরে যা প্লিজ। দেখিস, আমার ভাইটা কিন্তু খুব ছোট, মাসুম, কিছু বোঝে না। আমার ভাইটাকে কিছু করিস না। না, তোর ভাই তো কিছুই বোঝে না, একেবারে অবুঝ শিশু, এখনো ফিডার খায়। আমি একটা ফিডার কিনে নিয়ে এসেছি, তো ঘুম থেকে উঠলে তো বাচ্চারা ফিডার খায়, ওকে, তাই আমি ফিডার খাওয়াবো এখন। তো না কিনে কি যে বলিস। আচ্ছা ঠিক আছে, তুই কথা বল, আমি আসছি। আমি রান্না করে যাচ্ছি, আম্মুকে একটু হেল্প করতে হবে।
আমি মায়াপুকে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, কারণ মায়াপু আমার মুখ চেপে ধরলো। আমি আপুকে কিছু বলতে পারলাম না। আমি আপুকে বলতে চেয়েছিলাম যে আপু যেন এখান থেকে না যায়, কারণ আমাকে কি করে আমি নিজেও জানি না। এই, তুই আমাকে কি বললি শুনি? আমি পেতনি না? পেতনি কি করে জানিস? মাথা কামড়ায়, কামড়ায় রক্ত চুষে খায়। আমি তো সব কিছু এখন খাবো, দেখি তুই কি করিস। প্লিজ আপু, আপনি আমার কাছে আসবেন না। আমার কিন্তু আপনাকে দেখলে খুব ভয় করে। আমার কলেজের মধ্যে পানি থাকে না। আমার আপনাকে দেখলে আমার যেন আকাশ পাতাল সব কিছু ওলট পালট হয়ে যায়। আমার কাছে আসবেন না আপু। এই কুত্তার, আমি তোর আপুকে? আমি কি তোর আপু নাকি? এখন থেকে তুই আমাকে সোনা জান ময়না বলে রাখবি। আর যদি আপু ডাকিস না, তো তোকে আমি শেষ করে ফেলবো। বল, আমাকে সোনা ময়না টিয়া বলবি? আমি তো ভয়ে শেষ, কারণ মায়া আমার থেকে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, সরি আমার সোনা ময়না টিয়া। এখন ঠিক আছে, এবার হাঁ কর। মায়া আমাকে কেক খাইয়ে দিয়ে আমার মুখে একটা কিস করে লজ্জা ওখান থেকে চলে যায়। আমি তোর এমন কাণ্ডে বুঝতে পারছি না, কিন্তু আমি এতটুকু জানি মায়া আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমিও যে ওকে ভালোবাসি, তারপরে এত সহজে যে ওকে আমার ভালোবাসার কথা বলবো না, কারণ ও আমাকে অনেক জ্বালিয়েছে। এখন ওকে জ্বালানোর পালা। এরপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছে, কারণ কলেজে যেতে হবে। কিছু সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে রায়ানকে একটা কল করে, কলটা করতে আল্লাহর ফোনটা রিসিভ করে বলে উঠল, মামা কই তুমি? এখানে তো একটা আকাম হয়ে গেছে, তুই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারোস বুলেটের মতো কলেজে চলে আয়। আরে কাহিনীটা কি সেটা তো বলবি না? তারপর তো শুনছি কাহিনী কি হয়েছে। শালা, তোরে যেটা বলছি সেটা কর, তুই যত তাড়াতাড়ি পারিস কলেজে চলে আয়। আর বেশি কিছু বলতে পারবো না, যদি আসিস তাহলে ভালো হবে না, না আসলে তোর খবর আছে। তোর হালা, আমি আসছি। এরপর রেডি হয়ে কলেজে চলে যাই। আমার আপু অনেক ডাকাডাকি করেছে খাবারের জন্য। আমি না খেয়ে কলেজে চলে যাই। বাইকটা বের করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময়ের পর দেখলাম ক্যাম্পাসের বটগাছের নিচে বসে আছে রায়হান। ওর সামনে যেতেই বলে উঠল, শালা, তোর এখন আসার সময় আছে? আরে তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে আমাকে তো বলবি, তারপরে না হয় দেখতে পাচ্ছি কি হয়েছে। তোকে কেউ কিছু বলেছে নাকি? কার এত বড় সাহস তোকে কি বলে? আমিও দেখছি, তুই আমাকে তো বল কি হয়েছে। আমাকে তো কেউ কিছু বলেনি, কিন্তু তুই তো ভালো করে জানিস ওই যে আফসানা মায়াপুর বান্ধবী, ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওকে কখনো কিছু বলতে পারেনি। তুই সব জানিস। আজকে দেখলাম ভার্সিটির মধ্যে ওকে একটা ছেলে প্রপোজ করেছে, কিন্তু ও রাজি হয়নি। তাই ছেলেটা ওকে অনেক বাজে কথা বলেছে। কলেজে আসার পর আমি এসব শুনি, আমার তো মাথা পুরো গরম হয়ে যায়। আফসানা নাকি কলেজ থেকে বের হয়ে গেছে কান্না করতে করতে। এখন ওই শালাটাকে আমি খাবো। তুই চিন্তা করিস না, ওর কত বড় সাহস তোর কলেজের দিকে হাত বেরিয়েছে। আমি ওকে ছাড়বো না। আমি ওকে কুচি কুচি করে হাঙর মাছকে খাওয়াবো। সিনিয়রদের কখন ক্লাস শেষ হবে? এই তো আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি দুটো রড পিছনে লুকিয়ে রেখেছি, তুই একটা হাতে নিয়ে কিছুক্ষণ পর ওদের ক্লাস শেষ হবে, একটু পর ছেলেটা বের হবে, তখন দুজন মিলে ওকে ধরবো। এরপর শালাকে ইচ্ছা মতো খেলাবো। ওর কত বড় সাহস আমার জানের দিকে নজর দেয়, ওর চোখ দুটো উপড়ে নেব। আচ্ছা ওয়েট কর দেখি। কিছু সময় পর সিনিয়রদের ক্লাস শেষ হয়, তখনই দেখি ছেলেটা বের হয়। তখন রায়হান রডটা নিয়ে ছেলেটার মাথায় একটা বাড়ি মারে। ছেলেটা ছিটকে দুহাত দূরে গিয়ে পড়ে। তখন ছেলেটার পাশে থাকা একটা ছেলে রায়হানকে লাথি মারে। রায়হান গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, হাতে একটু চোট লাগে। তখন আমি দৌড়ে গিয়ে ওই ছেলেটা সহ সবাইকে বেধড়ক পিটাতে থাকি। একটা সময় ছেলে পা ধরে প্রচুর কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য। পরে রায়হান ছেলেটাকে ছেড়ে দিতে বলে। খেয়াল করলাম ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রায়হান চল, নয়তো প্রিন্সিপাল চলে আসতে পারে। এটা বলে আমি রায়হান ওখান থেকে যেতে থাকি। রায়হানের হাতে রক্ত বেরিয়েছিল, তাই রায়হানকে হসপিটালে ড্রেসিং করতে নিয়ে যায়। আমি হসপিটাল থেকে বের হতে দেখি মায়াপুর বান্ধবী হসপিটালে প্রবেশ করছে। আমাকে দেখে বলে ওঠে, ভাইয়া, রায়হান কোথায়? ও কেমন আছে? ও তো ঠিক আছে, তেমন কিছু হয়নি, হাতে একটু ব্যথা পেয়েছে। ও এখন কথা আছে? ওই তো পাশের কেবিনে, আপনি ভেতরে যান, আমি একটু আসি। এটা বলে আমি ওখান থেকে বের হয়ে যাই। আর মনে মনে বলি, মনে হয় আফসানাও রায়হানকে ভালোবাসে। সারা এখন বসবে সিনিয়র মেয়ের প্যারা। হসপিটালে কেবিনে বসে আছি, কল্পনা করতে পারেনি আফসানা এখানে চলে আসবে। ও এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, তোর কি প্রয়োজন ছিল ওই ছেলেটার সাথে লাগতে গিয়েছিস? ওই ছেলেটা যদি আজকে তোর কিছু করে ফেলতো তাহলে কি হতো? এখন তোর কি অবস্থা হয়েছে নিজেকে দেখেছিস? তুই কেন আমার জন্য ছেলেটাকে মারতে গেলি?
কিছু কথা আছে যা মুখে বলা যায় না, আর কিছু কথা আছে নিজে থেকে বুঝে নিতে হয়। যদি সে কিছু না বুঝে তাতে আমি কি করব? তোর এমন ন্যাকা কথা আমি শুনতে আসিনি। ঠিক করে বল তুই কি বলতে চাস, নয় কিন্তু আমি আবার কানে নিচে আরেকটা দিব। না না, বলছি আসলে সত্যি বলতে কি বলবো, আমি যখন তোমাকে প্রথম ভার্সিটিতে দেখি তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু তোমার চিনি না, তাই আর সেই বয়ে আমি বলতে পারিনি। আর তুমি একটু রাগিও, তাই তোমাকে বলার মতো সাহস আমার হচ্ছিল না। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি ভাবলাম আমার গেলে হয়তো বা এখন একটা থাপ্পড় পড়বে, কিন্তু আমার সব চিন্তা ধারণা ভুল করে দিয়ে আফসানা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো। আমি তোমাকে অনেক ভালোবাসি রায়হান। আমি ভিতরে প্রবেশ করে ওদের এমন কাণ্ড দেখে কাশি দিলাম। কাশি দিয়ে রায়হানকে গিয়ে বলতে লাগলাম, শালা তোর তো সব কিছু হয়ে গেছে, এখন তো আমাকে ট্রিট দিতেই হবে। দেখলাম আফসানা লজ্জায় ওখান থেকে বেরিয়ে যায়। তখন রায়হান বলে, আরে শালা সব দিব, চিন্তা করিস না। আজকে আমার মনটা খুব ভালো, তাই চল তুই যা খাবি আমি আজকে তোকে তাই খাওয়াবো। রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছে মতো শালার টাকা একেবারে খালি করে দিলাম। এরপরে বাসায় এসে দিলাম একটা ঘুম। বিকালবেলা আপু এসে বলে, কিরে এসব কি শুনছি তোর নামে? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? আপু প্লিজ তুই আব্বুকে বুঝিয়ে বল প্লিজ, আমার এখানে কোনো দোষ নেই। ওই ছেলেটাই তো এসে রায়হানকে মারতে গিয়েছে। আমি এসব বলতে পারবো না, নিজের ঠেলা নিজে সামলা। প্লিজ বোন আমার, তুই না আমার কলিজার বোন, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যাক, এবার মনে হয় বিপদ থেকে বাঁচতে পারবো, কারণ আব্বু যে রাগে। আব্বু শুধু আপুর কথা ছাড়া আর কারো কথাই শোনে না। আপু রুম থেকে চলে যায়। আমি বিকেলে বসে ফেসবুকে চালাচ্ছিলাম, তখনই আমার আত্মা কেঁপে ওঠে, কারণ আপু বাসায় চলে এসেছে। অফিস থেকে এসেই বলে ওঠে, আমেনা, আমেনা কোথায় তুমি? নিচে আসো। ছেলেটা কি আমাকে আর শান্তিতে থাকতে দিবে না? কি হয়েছে? এভাবে গরুর মতো কেন লাফাচ্ছ? ঠিক করে বললেই তো হয়। আমি এমনই, শুধু শুধু করছি। তোমার ছেলে কি করছে জানো? আমার ছেলে কি করেছে? আমার ছেলে তো আজ পর্যন্ত একটা মাছিও মারতে পারে না, সে আবার কি করলো? বাহ আমেনা বাহ, তুমি তো খুব ভালোই নিজের ছেলের প্রশংসা করছো। আর এদিকে তোমার ছেলে তো কলেজে গিয়ে মারামারি করছে, গোন্ডামি শুরু করেছে। তুমি কি এগুলো খবর রাখো? কি বলছো? আমি তো বিশ্বাস করছি না। আমার ছেলে এসব কিছুই করতে পারে না। প্রিন্স নিচে আয় তো বাবা। তোর আব্বু এসব কি বলে? আমি আম্মুর কথা শুনে নিচে এসে বলি, আম্মু আব্বু যা বলছে অর্ধেক সত্য, বাকিটা মিথ্যা। তাহলে জনাব আপনি বলুন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? আসলে হয়েছে কি, রায়হানকে কিছু ছেলে মারতে গিয়েছিল, তো আমি কি বসে থাকতাম? তাই তাকে বাঁচাতে গিয়ে ঝামেলার মধ্যে পড়ে গেলাম। তখন আম্মু আমার কাছে এসে বলতে লাগলো, বাবা দেখি দেখি তোর কিছু হয়নি তো? না আম্মু, আমার কিছু হয়নি, তোমার দোয়া সবসময় আমার সাথে থাকে। বাহ বেশ তো, মা ছেলে তো একেবারে আসল বিষয়টা মেরে যাচ্ছ, কিন্তু আমি ছাড়ছি না। ওর চাল সারিয়ে আমি শুকাতে দিব। এই বলে একটা লাঠি নিয়ে আব্বু তেড়ে আসতে লাগলো। তখনই আপু আব্বুকে বলল, আব্বু ওকে ছেড়ে দাও, আমি খোঁজ নিয়ে দেখছি ওর কোনো দোষ নেই। আর মায়া সব বিষয়টা দেখেছে, ওর বাবাকে সব কিছু বলে মিট করে নিয়েছে। তুই বলছিস তাই ছেড়ে দিলাম, নয়তো হারামজাদাটাকে পিটিয়ে ঠিক করতাম। মায়া মেয়েটা কত ভালো, ওর মতো এমন গর্ধম না, কত মিষ্টি মেয়েটা। নিজের ছেলে তো ভালো কাজ করে, চোখে পড়ে না, তার অন্য মেয়ের প্রতি দরদ উতলে উঠতে পড়ছে। এটা বলে দিলাম তোর। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি পেতনিটার ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কিরে ফোন রিসিভ করতে এত সময় লাগে নাকি? আমার ফোন আমি কখন ধরবো না ধরবো সেটা কি আপনাকে জিজ্ঞেস করবো নাকি? এই তোর আজকে কি হয়েছে? আমার সাথে এমনভাবে কথা বলছিস কেন? আজব তো, আমি আবার কেমন করে কথা বললাম? আমি ঘুমাবো, বাই। এটা বলে ফোনটা রেখে দিই। সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হচ্ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজে যাব, তখনই আম্মু পেছন থেকে বলে ওঠে, প্রিন্স দাঁড়া, ওই যে তোর মেঘলান্টি আছে না, ওনার মেয়ে বৃষ্টিও নাকি নতুন ওই কলেজে অ্যাডমিশন নিয়েছে। তাই উনি বলে গিয়েছে ওনার মেয়েকে তুই আজকে সাথে কলেজে নিয়ে যেতে। তাই তুই ওনাদের বাসা থেকে বৃষ্টিকে কলেজে নিয়ে যাস তোর সাথে। আমি শুনেছি
মেঘলা আন্টির মেয়ে নাকি বাইরে পড়াশোনা করতে লন্ডনে গিয়েছে, কিন্তু কিছুদিন আগে আন্টি অসুস্থ হওয়ার কারণে মনে হয় বৃষ্টি লন্ডন থেকে দেশে চলে এসেছে। আমার সাথে বৃষ্টির কখনো দেখা হয়নি, কারণ আমরা গত বছরে এখানে বাড়ি করেছি, আর বৃষ্টি এর আগের বছরেই লন্ডন গিয়েছে। আম্মুর কথায় মেঘলাদের বাসায় গেলাম। মেঘলা আন্টিদের বাসায় এসে দেখি কলিং বেলটা বাজাতেই দেখলাম একটা মেয়ে দরজা খুললো। মেয়েটাকে দেখে তো আমি ক্রাশ খেলাম, কারণ মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি এখানে কাকে চান? ওই যে পেছনে যে বাড়িটা দেখছেন না, ওটা আমাদের বাসা। আর এখানে মেঘলা আন্টি বলেছে ওনার মেয়ে বৃষ্টিকে একটু কলেজে দিয়ে আসতে, তাই আমি এসেছিলাম। ও আচ্ছা, আপনি কি তাহলে প্রিন্স? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম কি করে জানেন? কারণ আমি হচ্ছি বৃষ্টি, আর আমার কথাই বলছেন। তাহলে আর কি, চলুন। কিসে যাবেন? গাড়িতে? আপনার বাইক আছে না? দেখলাম না বাইক নিয়ে আসলেন। হ্যাঁ হ্যাঁ, চলুন বাইকে করে যাই। বৃষ্টিকে নিয়ে বাইকে করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা সময় পর কলেজে এসে পৌঁছায়, তখন বৃষ্টি বলে, আচ্ছা, আমি তো এখানে ক্যাম্পাসটা খুব ভালো করে চিনি না, আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? আমি না করতে পারলাম না। বৃষ্টিকে নিয়ে ক্যাম্পাসটা ঘুরতে লাগলাম। ঠিক তখনই কোথা থেকে একটা পোকা বৃষ্টির সামনে আসতেই ও ভয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে ধরে বোঝানোর চেষ্টা করলাম যে পোকাটা নেই, চলে গিয়েছে। ঠিক তখনই কেউ পেছন থেকে বৃষ্টির হাত টেনে ধরে। তোর কত বড় সাহস, আমার জিনিসকে তুই জড়িয়ে ধরিস? আজ পর্যন্ত কারোর সাহস হয়নি ওর দিকে তাকানোর। আমি তো মায়ের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি কল্পনাও করতে পারিনি মায়া এমন একটা কাজ করবে। মায়া আবার বৃষ্টির গালে হাত উঠাতে চাইলে আমি ওর গালে ঠাস করে একটা দিলাম। কি মনে করেন আপনি নিজেকে, যে সব কিছু আপনার? আপনার সাহস কী করে হয় বৃষ্টির গায়ে হাত তোলার? প্রিন্স, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মেরেছি। আপনার কিসের এত অধিকার যে আপনি ওকে মারতে আসলেন? আমি তোমাকে... আমি আর মায়াকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম, দেখুন, আমি আপনাকে কখনো ভালোবাসিনি। আমি এই মেয়েটাকে ভালোবাসি, তাই আমাকে আর বিরক্ত করবেন না। আমার ওই সময় প্রচণ্ড পরিমাণ রাগ ছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি কিছুই বুঝতে পারিনি। তাই বৃষ্টিকে নিয়ে ওখান থেকে চলে আসে। খেয়াল করে মায়া কান্না করতে করতে কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। তখন বৃষ্টি এমন দৃশ্য দেখে বলে ওঠে, আসলে বিষয়টা কি আমি কিছু বুঝতে পারছি না, মেয়েটা হুট করে আমাকে মারতে আসলো কেন? তখন আমি বৃষ্টিকে সব কিছু খুলে বলে আমার আর মায়ের বিষয়টা সব কিছু শুনে তখন বৃষ্টি হেসে বলে উঠল, তাহলে তো মনে হচ্ছে ও তোমাকে অনেক ভালোবাসে, তাই তো এমন রিয়েক্ট করেছে। তাহলে তুমি এখন কি করবে? জানি না কি করব। বৃষ্টিকে ওখানে রেখে কলেজ থেকে বের হয়ে আসি, কারণ মনটা খুবই খারাপ। আজকে এই হাত দিয়ে মায়াকে মেরেছি, তাই ভালো লাগছে না। তাই ভাবছি একটু নদীর পাড়ে যাব। তাই রাহানকে একটা কল দিয়ে নদীর পাড়ে আসতে বলি। আমি একটা বেঞ্চে বসে আছি। কিছু সময় পর রাহান আসে, আর এসেই বলে ওঠে, কিরে কি হয়েছে তোর? আসলে আজকে রাহানকে সবটা খুলে বলি। তখন রাহান বলে, এখন তাহলে কি করবি? জানি না কি করব, কিন্তু ও খুব কষ্ট পেয়েছে, তাই ভাবছি পাখিটার মান অভিমান ভাঙাতে হবে। দেখ তোর পাগলি কি করে। শালা আমারটা তো যেমন তেমন, তোরটা কি? শালা আমার মালটাই বড় কঠিন। কোনো মায়ের দিকে তাকাইলে থাপড়াইয়া দাঁত আর নলি ঠিক করে লাগায়। তুই যে লুচু মামা, তোর জন্য এমনই হওয়া উচিত। তোর তো শালা সারাদিন মায়ের উপরে রাখা দরকার। রাহানের সাথে আরও কিছু কথা বলে মনটা ভালো করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় এসে দেখি বাসা পুরো ফাঁকা, টেবিলে খাবার বাড়া আছে। তাই টেবিল থেকে খাবার খেয়ে রুমে যাই। চোখে কেন জানি না ঘুম ঘুম লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বেশ অবাক হলাম, কারণ আমার রুমটা সাজানো হচ্ছে, কিন্তু রুমে কেউ নেই। নিচে গিয়ে আরও বেশি অবাক হলাম, কারণ পুরো বাড়িটা সাজানো হচ্ছে। দেখলাম আপু পাশে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম, আপু, বাসাটা এভাবে সাজানো হচ্ছে কেন? এখন রুমে পড়ে সব জানতে পারবি, কাজ করতে দে। যা বাবা, কিছুই তো বুঝলাম না। তোর সাথে রুমে এসে বসে রইলাম। একটু সময় পর দেখলাম রায়হান আমার রুমে প্রবেশ করেছে। ওকে দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রে তুই এখানে, আর তোর হাতে কি এটা? কি বলছিস, তুই জানিস না? জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম নাকি? মানে কি, আনি তো কল করে বললো আজকে তোর বিয়ে। মানে পাগল হলি নাকি? আমার বিয়ে মানে? হ্যাঁ রায়হান ঠিক বলছে, আজকে তোর বিয়ে, আর এখনই রেডি হয় না।
আমি তো আব্বুর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আব্বু, তুমি এসব কি বলছো? তোর আপু ঠিক বলেছে, আর আমি কিচ্ছু শুনতে চাই না। রায়হান, তুমি ওকে সাজিয়ে নিচে আনো। হ্যাঁ, আমিও ওই কথাই বলতে চাই, এটাতে তোর ভালো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে হঠাৎ করে যে আমার সাথে আব্বু আম্মু এমন ব্যবহার করছে। রায়হান বলে ওঠে, এখন তাহলে তোর মায়ের কি হবে? আমি জানি না, কিন্তু আম্মু কখনো এভাবে রেগে যায়নি। আমি মনে হয় কোনো বড় একটা পাপ করেছি, যার জন্য আম্মু আমার সাথে এমন করছে। যা হওয়ার পরে দেখা যাবে, এখন রেডি হয়ে নিচে আয় চল। আমি আর কিছু বললাম না, পাঞ্জাবি আর শেরানি পরে নিচে আসলাম। রায়হান আর আমি একটা গাড়িতে এসে বসি। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি কল্পনাও করিনি আমার সাথে এমন কিছু হবে। আমি শুধু মায়ের কথা ভাবছি, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। আমি কি করবো বুঝতে পারছি না। চাঁদে এসে দাঁড়িয়ে আছি, তখন রায়ান এসে বসে। আন্টি বলেছে তোর রুমে যেতে, ভাবি নাকি একা বসে আছে। আমি আর কিছু না বলে মাথা নিচু করে ভাবছি মেয়েটাকে আমার আর মায়ের বিষয়টা সব খুলে বলবো, কারণ আমি মায়াকে ভীষণ ভালোবাসি। ওকে আমি স্ত্রী হিসাবে কখনো মানতে পারবো না। এসে ভেবে রুমে প্রবেশ করি। রুমে এসে দেখি মেয়েটা খাটের উপর লাল শাড়ি পরে ইয়া বড় একটা ঘুম্বা দিয়ে বসে আছে। আমি কাছে যেতে মেয়েটা এগিয়ে আসতেই বলে উঠলাম, আপু, আপনি এখানে কেন? মায়াপু, আপনি কেন? এই, তুই কি ভেবেছিস আমি থাকবো না? তুই কি তোর বাপ থাকবে? না, আমার বাবা তো বিয়ে করেনি। ওই, মাথা গরম করবি না একদম। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো বলতেছিলাম আমার বউ কোথায়। কে? তুই বউ খুঁজতেছোস? মায়া আমার গলায় একটা চাকু ধরে কথাগুলো বলতে লাগলো। এই শোন, আমি ছাড়া তুই অন্য কোনো মেয়ের কথা বলা বা দূরেই থাকলো চিন্তাও যদি করিস না, তোকে মেরে আমি নদীতে ফেলে দেবো। আমি তো ভয়ে ভয়ে মনে হচ্ছে এখানে ইস্যু করে দেব। প্লিজ, আমার ভয় করছে। আমি বাচ্চা মানুষ, আমাকে ছেড়ে দিন। বাচ্চা? দুদিন পর বাচ্চার বাবা হয়ে যাবে, সে নিজেকে বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে। ওই, আপনি আমাকে বিয়ে করেছেন? হ্যাঁ। চুপ, একদম ন্যাকা কান্না করবি না। তো কি করব? হ্যাঁ, আপনি আমার জীবনটাকে তেজপাতা করে দেবেন। দেখ, এমনিতে আমি ভালো মানুষ, বেশি কিছু হইলে না। হ্যাঁ, আপনি কি মানুষ? মানে তুই বুঝতে চাস? না, আপনি তো একটা শয়তান পেতনি যে আমাকে বিয়ে করেছেন আমার ঘর চিবিয়ে খাওয়ার জন্য। এই বলে দিলাম দৌড়। জানি হাতে পেলে খুব মারবে আমায়। নিচে এসে রায়ান শালাকে একটা কল দিলাম। কিরে বন্ধু, তুইও আমার কাছে তো নতুন কালেকশন নাই, রোদ্দুরের কাছে আছে, ওরে বলছি তোকে পাঠাতে। শালা হরামজাদা, আগে কথা না শুনে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছিস কেন? ও অন্য কিছু আগে বলবি তো, কি হয়েছে? তুই কই গেলি? ওই বাড়ি থেকে আসার পর তোর তো কোনো খবরই নাই। আরে বলিস না, আমার জানটার জন্য মনটা খুব খারাপ হয়েছিল। ওয়েট, দেখতেছি। শালা, তোরে তো আমি এখানে আমার জীবনে খেলা আছে, তুই এখানে ফিরিত করস? ক্রিকেট না টেনিস বল। এখন কিন্তু সত্যি সত্যি মাথা গরম হচ্ছে আমার। আচ্ছা বল, কি হয়েছে? তুই জানিস আমার সাথে কার বিয়ে হয়েছে? হ্যাঁ, তোর বউয়ের। চুপ শালা, আমার সাথে মায়ার বিয়ে হয়েছে। কি বলছিস? আমি তো কানে কিছু শুনতে পাচ্ছি না। আরে আবার বল। তুই যা শুনলি তাই সত্যি। তার মানে আন্টি সব জেনে গেছে, এমন সিদ্ধান্ত নিল? আমি জানি না আজকে ও আমার সাথে কি করবে। আমি বাসার বাইরে দাঁড়িয়ে আছি, তুই বুদ্ধি দে কি করব, কারণ তুই তো শয়তানের মাস্টার। চুপ শালা, বহুত তো মায়া মায়া করে লাফাচ্ছিলি, এখন সামলা পায়। শালা কলটা কেটে দিল আমাকে এমনভাবে মানকা চিপে ফেলায়া। তখনই কেউ পেছনে হাত দেয়, দেখি মিমাপু। তখন মিমাপু বলে ওঠে, দেখ ভাই, আমরা জেনে শুনে তোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। জানি তোর শুনতে খারাপ লাগছে, কারণ আমরা না জানি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা তোর ক্ষতি চাই না। মায়া মেয়েটা আসলেই অনেক ভালো একটা মেয়ে, ও তোকে খুব ভালোবাসে। যখন তোকে একটা মেয়ের সাথে দেখে তখন ও সুসাইড করতে চায়। আমরা সব শুনে ওর সাথে তোর বিয়ে ঠিক করি। যা ভাই, এই রুমে যা, মায়া তোর জন্য অপেক্ষা করছে। আপুর কথা শুনে ভয়ে ভয়ে আবারও পা বাড়ালাম নিজের রুমের উদ্দেশ্যে। মনে হচ্ছে আমার পা যেতে চাইছে না সামনের দিকে। আমার ভয়ে সারা শরীর ঘামে ভিজে গেছে। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই নীলা শার্টের গলা ধরে টেনে ওর বুকে এনে বলতে লাগতো, ওই, কোথায় গিয়েছিলি? এত সময় ধরে কি করছিলি? কই, আমি তো বাহি। আর কিছু বলতে দিল না, আমাদের 4 ঠোঁট এক করে দিল মায়া। আমি যেন কোন এক মায়ের অনুভূতি জগতে হারিয়ে গেলাম। প্রায় 5 মিনিট পর দুজনে হাঁপাতে লাগলাম।
তখন মায়া বলে ওঠে, কি কেমন হয়েছে সোনা? ছি লুচু মায়া, আমাকে একা পেয়ে আমার ইঁদুর নিয়ে গেল। চুপ, নয় কিন্তু আবার দিব। কই, না না, এই তো গুড বাই, এখন আমি তোমার বুকে ঘুমাও। এটা কি সরকারি সম্পত্তি নাকি দাবি করলে হয়ে যাবে? এই তো সব কিছু আমার, তাই বেশি লাফালাফি করলে না, ওইটা দেখেছিস একদম পেট করে দেবো। এই না না, আমার খুব ব্যথা করবে, আপনি ঘুমান। এই তো গুড বাই আমার সোনা। হ্যাঁ, কি নেকা শয়তান পেতনিটা ঘুমিয়ে গেছে, যেভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাব। পাগড়িটা আসলে আমাকে অনেক ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে ওঠার অনেক চেষ্টা করলাম, কিন্তু উঠতে পারছি না। কেন জানি না বুকের মাঝে কোনো একটা ভারী জিনিস অনুভব করছে, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। চোখটা খুলে দেখি মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর হাতটা এমনভাবে আমার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে যেন আমি কোথাও হারিয়ে যাচ্ছি। জানালা দিয়ে সূর্যের কিরণ ওর মুখে পড়তে মায়ের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেল। হঠাৎ করে মনে হলো, কি ব্যাপার, মায়া আমার রুমে কি করে? আম্মুকে ডাক দেব। তখনই মনে হলো, গতকাল তো আমার বিয়ে হয়েছে মায়ের সাথে, ভুলেই তো গিয়েছিলাম। ছিয়া। মায়ের হাতটা কোনো রকম সরিয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া এখনও বাচ্চাদের মতো গটিসুটি মেরে শুয়ে আছে। তাই আর কিছু না বলে নিচে চলে গেলাম। নিচে আসতেই আম্মু বলে উঠল, কে রে, বৌমা কোথায়? তুই দেখি ঘুম থেকে উঠে চলে এসেছিস, বৌমাকে নিয়ে আসিসনি কেন? এখন তো শুধু বৌমা নিয়েই থাকবে, এখানে যে তোমার ছেলে না খেয়ে আসে তার দিকে কি নজর দেবে না? তোর তো সবসময় সব কিছু করে দিতে হয়। এখন বৌমাকে ডেকে আন, তারপর তো নাস্তা দিচ্ছি, যা। তোর ছাতা কিছু ভালো লাগে না, তাই বাধ্য হয়ে আবার রুমে যেতে হলো। রুমে এসে দেখি মায়া ড্রেস চেঞ্জ করছে। এমন সময় আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গেলাম। মায়া তো লজ্জায় মুখ লুকালো। আমি চোখ বন্ধ করে বলতে লাগলাম, ছি, আপনি এসব কী পরে আছেন, আমার লজ্জা লাগছে। আমি গেলাম। তখনই মায়া আমাকে ধরে টান দিয়ে ওর সামনে নিয়ে যায় আর বলে, ওই আমি তোমার বউ, অন্য কোনো মেয়ে না, এখানে লজ্জা কেন পাবে তুমি? দেখুন, আপনাকে দেখে আমার যেন কেমন কেমন করতে ইচ্ছে করছে। তুই আমাকে আপনি কেন বললি? আমি না তোর বউ, বউকে কেউ আপনি বলে? ওই দিন না বললাম আমাকে তুমি বা সোনা পরে বা ডাকার জন্য? এটা বলে মায়া আমার কাছে আসতে লাগলো। আমি পেছাতে পেছাতে বলতে লাগলাম, হই কাছে আসবেন না, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে শুনি? মায়া এটা বলে আমার সামনে আসতে লাগলো। আমি আরও পেছাতে লাগলাম। এক সময় আমি দেয়ালের সাথে আটকে যাই। তখনই হঠাৎ করে দরজা দিয়ে মিমাপু ঢুকে বলে উঠল, এই আমি কিন্তু তোদের কিছুই দেখিনি, চোখ বন্ধ করে কথাগুলো বললাম। মায়া লজ্জায় আমার কাছ থেকে সরে গিয়ে মিমাপুর উদ্দেশ্যে বলে উঠল, দেখছিস তোর পিচি ভাইয়ের সাথে রোম্যান্স করছি, তারপরে তুই মাঝখানে ঢুকে গেলি, পিতনি কোথাকার। ওসব বাদ দে, আবু তোদেরকে নিচে যেতে বলছে, নাস্তা করার জন্য ডাকছে, তাই তাড়াতাড়ি নিচে আয়। তখন মায়া ওয়াশরুমে চলে যায়। আমি নিচে চলে আসি। কিছুক্ষণ পর মায়া নিচে নাস্তার টেবিলে বসে। তখন আম্মু দেখতে পায় মায়া খাচ্ছে না। আম্মু বলে ওঠে, কি হয়েছে আম্মু, তুমি খাচ্ছ না কেন? আসলে আম্মু আমি তো কখনো নিজের হাতে খাইনি, তাই একা একা খেতে পারছি না। ছোটবেলা থেকে আম্মু খাইয়ে দিয়েছে, তাই নিজে থেকে খেতে পারি না। আরে বোকা মেয়ে, আমি আছি না, আমি তো তোমার আম্মুই। তাহলে আমাকে তুমি কেন বলছো না? আসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এটা কি হলো আম্মু, তুমি ওই মেয়েটাকে কেন খাইয়ে দিচ্ছ? তাহলে আমাকে খাইয়ে দেবে কে? ওই ফাজিল ছেলে মেয়ে হতে যাবে কেন? ও হচ্ছে আমার মেয়ে, তাই ওর সাথে ঠিকভাবে কথা বলবি। আর আজকে তুই নিজের হাতে খেয়ে নে, সব সময় যে খাইয়ে দিতে হবে তা তো না। আম্মু, তুমি ওই মেয়েটার জন্য আমাকে এতগুলো কথা বলতে পারলে? এখন অভিনয় না করে তাড়াতাড়ি খেয়ে নে। কি আর করার, একজন তো আর মাঝখানে এসে বসে গিয়েছে, নিজের হাতে খেতে পারে না। এখন তো আমার মায়ের ভাগটাও নিয়ে গিয়েছে। তখনই দেখলাম আব্বু নাস্তার টেবিলে আসে। তখন আব্বুকে বলে উঠলাম, আব্বু আমার সামনে এক্সাম, তাই আমাকে আজকে কলেজে যেতে হবে, কিছু কাজ আছে কলেজের মধ্যে। মাত্র তোদের বিয়ে হয়েছে, এর মধ্যে তোকে কলেজে যেতে হবে? আচ্ছা যাই হোক, যেহেতু তোর এক্সাম, তাহলে মায়ার তো সামনে এক্সাম, তোদের তো দুজনেরই এক জায়গায় কলেজ, সাথে করে মায়াকেও নিয়ে যাস। আমি কিছু বললাম না, নাস্তা করে বাসা থেকে বের হলাম। কিছুক্ষণ পরে মায়া নিচে আসলো, এসে বাইকের উপর বসে গেল।
আমি বাইকটা স্টার্ট দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার মাঝপথে মায়া বলে উঠল, তুমি আমাকে এখানে নামিয়ে দিয়ে কলেজে চলে যাও, আমার এখানে একজনের সাথে দেখা করার আছে, তাই তুমি সোজা কলেজে চলে যাও। আমি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে মায়ের কি হয়েছে। সারা রাস্তা ধরে একটা কথা বলো না, আর এখন মাঝে পথে বলছে কারোর সাথে দেখা করবে। আমার কেন জানি না মনের মধ্যে একটু খটকা লাগলো। তাই আমি মায়াকে নামিয়ে দিয়ে একটু সামনে চলে গেলাম। বাইক একটা ঝোপের মধ্যে রেখে একটু সামনে আসতে দেখলাম একটা ছেলের সাথে মায়া হেসে হেসে কথা বলতেছে। তাই আমি পেছন থেকে ওদের কথা শোনার জন্য গেলাম। কথাগুলো এমন ছিল, তুমি সব কিছু প্ল্যান মতো করেছো তো? ওকে বোকা বানিয়ে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। তুমি সব কিছু ঠিক মতো করেছো তো? আজকে কিন্তু আমি সব কিছু করে ফেলেছি। ওদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার সাথে মায়া এমন একটা প্রতারণা করবে আমি কল্পনা করতে পারিনি। হাতে থাকা ফোনটা নিয়ে ভিডিওগুলো করে নিলাম। আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু মানতেও পারছি না। এটা কিভাবে সম্ভব? মায়া আমার সাথে এমন একটা চিট করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, ওখান থেকে চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে দেখলাম রায়হান বসে আছে কলেজের ক্যাম্পাসে। কিরে, কী হয়েছে তোর? তোর চোখ দিয়ে দেখছি পানি পড়ছে, বিষয়টা কি? রায়হানকে সব কিছু দেখানোর পর আর বলার পরও সব কিছু শুনে বলে উঠল, আমি তো বিশ্বাস করতে পারছি না তোর সাথে মায়ের এমন একটা সিট করবে। আমি কখনো ভাবিনি মায়ের মতো মেয়ে তোর সাথে এমনটা করবে। আমার কিছু ভালো লাগছে না, তাই রায়হানের সাথে কোনো কথা না বলে ওখান থেকে চলে আসি। একটা বটগাছের নিচে এসে কান্না করছি, কারণ যাকে জীবনের থেকে বেশি ভালোবেসেছি আর সেই মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে। ভাবতেও বুকটা ফেটে যাচ্ছে। তখন হঠাৎ ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি আপুর ফোন। প্রিন্স শোন, আমি আর আব্বু আম্মু আমরা আজকে গ্রামে যাচ্ছি, তাই তুই কলেজ থেকে বাসায় চলে আসিস, কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস না। এটা বলে আপু কলটা কেটে দেয়। আমি কিছু বুঝতে পারছি না কেন আমার পুরো পরিবারের সাথে মায়া এমন একটা অভিনয় করলো। আমার পরিবার ওর কি ক্ষতি করেছে? ফোনটা সুইচ অফ করে সারাদিন রাস্তায় হাঁটতে থাকে। সন্ধ্যাবেলায় বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই মা এসে দরজা খুলে দেয়। তখন মায়া বলে ওঠে, কি ব্যাপার? তোমাকে আজকে সারাদিন কত কল দিয়েছি আমি, তুমি আমার কল রিসিভ করোনি কেন? আর তোমার ফোন সুইচ অফ কেন? আমি মায়ের কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে যাই। রুমে এসে হাতের ফোনটা চালু করি আর মায়ের ভিডিওটা দেখছি। আমার মাথা পুরো গরম হয়ে আছে। তখনই আবার মায়ের রুমে প্রবেশ করে বলে ওঠে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? সমস্যা কি? এটা বলে মায়া আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তখন আমি ঠাস ঠাস করে চর বসিয়ে দেই। নিজে কি মনে করিস তুই অভিনয় করবি আর আমি কিছু বুঝতে পারবো না? তুই আমাকে বিয়ে করেছিস কেন যদি চলনা করা তোর উদ্দেশ্য ছিল? তুমি আমাকে মারলে? আমার অন্যায় কি? আমি কি অপরাধ করেছি? তুই কি করিসনি বল, কি করার বাকি রেখেছিস? আমাকে ধোঁকা দিয়েছিস, আমার পরিবারকে ধোঁকা দিয়েছিস। এরপর মায়াকে ভিডিওটা দেখালাম। তখন ও বলে উঠল, বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা আসলে না। এটা আর একটা কথা ওরে বলতে দিলাম না, ঠাস করে আরেকটা চর বসিয়ে দিলাম। চুপ, একদম চুপ। তোর মুখে আমি একটা কথা শুনতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না। এটা বলে রুম থেকে বের হয়ে নিচে আমার রুমে যাই। প্রায় কিছু সময় পর দেখলাম মায়া ব্যাগপত্র গুছিয়ে ওর বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমি কিছু বললাম না, চোখের মধ্যে পানি পড়ছে। এত অভিনয় মানুষ কি করে করতে পারে? মায়া ওর নিজের বাড়ি চলে গেছে, আমার কিছু ভালো লাগছে না। তাই বাসা থেকে বের হয়ে টমটম দোকানে যাই। ওখানে গিয়ে একটা সিগারেট নিয়ে সিগারেট ধরাই। ওখানে যেন আমার কেন জানি না অশান্তি লাগতে শুরু করলো। তাই ওখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ছাদে চলে যাই। আসার সময় এক প্যাকেট সিগারেট কিনে নিয়েছি। শুনেছি সিগারেট খেলে নাকি কষ্টগুলো দূর হয়ে যায়। রুমে যাওয়ার মতো শক্তি খুঁজে পাচ্ছি না। তখনই দেখলাম হঠাৎ করে আমার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রায়হান বলে ওঠে, কী রে, আমি এসব কি শুনছি? তুই নাকি মায়েকে তাপ্পড় দিয়েছিস আর বাসা থেকে বের করে দিয়েছিস? তুই যা শুনেছিস ঠিক শুনেছিস। আমি যা করেছি ভালোর জন্যই করেছি। ও আমাকে ধোঁকা দিয়েছে, তাই ও একটা ছেলের সাথে। রায়হান কিছু বলতে না দিয়ে, তুই বড্ড বড় ভুল করে ফেলছিস। তুই মায়ের সাথে যাকে দেখেছিস ও হচ্ছে মায়ের বেস্ট ফ্রেন্ড, আর হচ্ছে গিয়ে মায়া ওর সাথে কোনো রিলেশনে নেই, গভীর সম্পর্ক করার জন্য ওখানে দাঁড়ায়নি। তুই কি বলে গেছিস আগামীকাল তোর বার্থডে, সেজন্য তোকে উইশ করে বলে ওর সাথে প্ল্যান করছিল। আমি বিষয়টা সব কিছু মায়ের কাছ থেকে জানতে পেরেছি।
কি বলছিস তুই? আমি তো মায়াকে থাপ্পড় দিয়েছি। আমি তো বড় একটা ভুল করে ফেলেছি। এখন আমি কি করব? ওর সামনে মুখ দেখাবো কি করে? দেখ যা হওয়ার হয়ে গেছে, এখন তুই যেভাবেই হোক মায়াকে কনভিন্স করে মানিয়ে নে, বাকিটা তোর উপর। এটা সত্যি মায়া তোকে অনেক ভালোবাসে। বুঝতে পেরেছি কতটা ভুল করে ফেলেছি। যাই হোক, মায়ের কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। তাই রাতে মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিই। মায়েদের বাসায় আসতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। দেখলাম বাসায় মেড গেট বন্ধ আছে। এখন ভেতরে কিভাবে প্রবেশ করব সেটা নিয়ে চিন্তা করছি। সামনের গেট দিয়ে যাব ভাবছিলাম, কিন্তু কতগুলো কুকুর পাহারা দিয়েছিল। আমার তো আবার কুকুর দেখলেই ভয় লাগে, তাই পিছনে গেট দিয়ে দেয়াল বেয়ে ওপাশে গেলাম। মায়ের রুমটা দোতলায়, তাই দোতলায় উঠতে হবে। কিন্তু কীভাবে উঠি? সামনে তো জানালা লাগানো আছে মনে হয়। দেখলাম একটা মই আছে যা ছাদ পর্যন্ত গিয়েছে। ওটা বেয়ে ছাদে উঠতে হবে। যা বাবা তাই কাজ। প্রিন্স, তুই মনে হয় না এসব কাজ আর করেছিস। মই ধরে উঠবো তখনই হারামির ফোন। কিরে, তুই নাকি চুরি করতে যাচ্ছিস? রুদ্র, শালা ফোন রাখ। শুভ কাজে শুধু ফাজলামি। কোনো রকমে অনেক কষ্ট করে ছাদে উঠলাম। ছাদে উঠতে দেখলাম মায় ওখানে বসে আছে। আমাকে দেখে চিৎকার মারতে চাইলো। আমি ওর মুখটা চেপে ধরলাম। এই চিৎকার দিও না। আমি তুমি এখানে কি করে? আরে বলো না, অনেক কষ্ট করে উঠেছি। কেন? আপনি এখানে আসছেন কেন? নিজের বউকে দেখতে। কিসের হোক? আমি তো আপনাকে ধোকা দিয়েছি। ওই চুপ, একদম চুপ। একটা কথাও বলবা না। কেন বলবো না? আমি কে আপনার? মাকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর দুই ঠোঁট নিজের দখলে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে হাঁটু কেড়ে বলতে লাগলাম, তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো তোমার মন। আমি রূপের প্রেমে পড়তে পারতাম, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পিষ্টে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমে স্তব্ধ অনলেই পড়তে চাই সারাটি জীবন। সুযোগ দিও মনের ঘরে বাসিন্দা হতে, মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি, শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ে। গভীর রাতে রোজ ঘুম ভেঙে যায়। মন জুড়ে এসে বসো তুমি অপরূপ সুন্দরী দেবী হয়ে। এক একটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে শূন্য করে দিয়ে কিনেছি তোমার স্বপ্ন। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালোবেসে গ্রহণ করেই অতমকে তোমার জন্যই দেওয়ানা রয়ে যাবে এই দিল আজীবন। চাঁদকেও হার মানায় তোমার সৌন্দর্যে। স্বর্গের কোনো হুর যেন মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। তুমি এখন আমার কল্পনা, বাস্তব সবটা জুড়িয়ে আছো। কখনো তোমার কাছে এসে নিজের আবেগের কথা বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি। মায়া সব রাগ অভিমান ভেঙে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমিও বড্ড ভালোবাসি আমার পিচ্চি বড়টা। তাহলে চলো, আজকে খেলা হবে। যা শয়তান, ওরা দেখছে তো। হই, আপনারা কি দেখছেন? ভাগেন মেয়েরা। আল্লাহ হাফেজ। তো কেমন লাগলো গল্পটা ও আপনারা সবাই জানাবেন। আর গল্পটা আমার ফার্স্ট লেখা, তো আর লিখবো কিনা জানি না, তো যতটুকু পারছি ততটুকু লিখছি। তো কেমন হয়েছে গল্পটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ। বা